আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে একটা তারেক রহমান নিজে একটা ড্যামেজিং কাজ করেছেন। এখন বাংলাদেশের যে নিউজ পেপারগুলো এবং মিডিয়া গুলো সমস্ত তো ইউনূসের আমল থেকে সমস্ত তো সরকারি কন্ট্রোলে। সেখানে মানব জমিনে একটা আর্টিকেল বেরিয়েছে যে ভারতবর্ষ নাকি হতাশ হয়ে শেখ হাসিনাকে কাতারে পাঠানোর ব্যবস্থা করছে এবং তাদের কূটনৈতিক সূত্র জানাচ্ছে, এই কূটনৈতিক সূত্রে আমি পরে আসছি, কূটনৈতিক সূত্র জানাচ্ছে যে শেখ হাসিনা তাকে বিকল্প বাঁচতে বলা হয়েছে, বিকল্প আওয়ামী লীগের লোক বাঁচতে বলা হয়েছে। তার উপরে নাকি ভারতবর্ষের আর কোনো আস্থা নেই। আমি একটা কথা এই মানব জমিনের প্রতিবেদককে জিজ্ঞেস করি, আপনাকে কোন কূটনৈতিক সূত্র বলেছে? একবার আকার ইঙ্গিতে বলুন আমায়। আমি তো কূটনৈতিক সূত্র আমি আভাস ইঙ্গিতে বলে দিই, এটা আমার অজিত দোভাল বলেছে, এটা আমার বিক্রম মিস্ত্রি বলেছে, এটা আমায় রবি সিনহা বলেছে। আমি পরপর বলে দিই কোনটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, কোনটা আমাদের আসাদুদ্দিন বলেছে, সবই আমি বলে দিই। কিন্তু আপনাদের এই যে খেলা না, কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, আরো জানা গিয়েছে, এই সমস্ত খেলে আপনারা যেটা করতে চাইছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের মনোবলটা ভাঙতে চাইছেন। এটা ঠিক, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশের বাইরে চলে গেছেন, কর্মী নয় নেতারা। কত নেতা গেছেন? 200, 500, ধরে নিলাম 1000, 5000, 10,000। আওয়ামী লীগের সমর্থক কত? অন্তত 5 কোটি। তারা তো দেশের মধ্যেই আছে। আসলে তাদের আটকাবার জন্য আপনারা যে সমস্ত ওই নিষিদ্ধকরণ ফরণ করে রেখে দিয়েছেন না, তাতে ব্যাপারটা কিন্তু ওই কেচে গন্ডুস হবে। এই যে আমি সকালবেলা দুপুরবেলা ভিডিওটাতে বলেছি যে আমি তারেক রহমান সম্পর্কে আপনাদের বলবো, সেটা হচ্ছে এইটা। তারেক রহমান আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে খুব একটা তফাৎ নেই। ডোনাল্ড ট্রাম্প যেরকম ভুল বুঝিয়ে ভারতকে নিজে ক্ষমতায় এসে ভুলে গিয়েছেন, তার উপযুক্ত শাস্তি ডোনাল্ড ট্রাম্প এখন কড়ায় গন্ডায় বুঝে পাচ্ছেন। তারেক রহমান একই কাজ করেছেন। 10টা পয়েন্টে তিনি স্বীকার করে নিয়েছেন, তিনি সই করেছেন। সে পেপার রয়েছে ভারতের হাতে, সময় মতো দেখানো হবে। আমি দেখাবো আপনাদের, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের দেখাবো। আর কেউ পারুক না পারুক, না পারলে তখন আপনারা বলবেন, সময় আসুক, এখনই নয়। এখন ওনাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য ভারতবর্ষের এখান থেকে বিদেশমন্ত্রী, দ্বিতীয় যিনি ক্ষমতাবান ব্যক্তি কেন্দ্রীয় সরকারের, তিনি তার মায়ের শোক প্রকাশ করতে তিনি ঢাকায় গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন, পরিবারের সঙ্গে কথাও বলেছেন। আমরা দুধ পাঠাতে পারতাম, প্রণয় ভার্মাকে পাঠাতে পারতাম ফুলের তোড়া দিয়ে, পাঠাইনি। কিন্তু আমরা স্বীকৃতি দিয়েছিলাম যে তোমার কথাকে আমরা স্বীকৃতি দিচ্ছি। উনি কি করলেন? এই পার্লামেন্ট যখন শুরু হলো তার আগে উনি বলেছিলেন যে পার্লামেন্টে যে সমস্ত বিলগুলো উঠবে না, অধ্যাদেশ উঠবে না, সেগুলো অটোমেটিক্যালি বাতিল। এই যে সালাউদ্দিন, তিনি এখন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রী
তিনি ইতিউতি সিনেমা নাটক পাটক দেখে বেড়ান, সে বেড়ান, তিনি তার ব্যাপার, তার পরিবারের লোককে নিয়ে বেড়ান। কিন্তু এই সালাউদ্দিনকে দিয়ে তিনি বকলমে যে কাজগুলো করাচ্ছেন, সালাউদ্দিন হয়ে যাবে বিবেক। বিবেকের মৃত্যু যেমন হয়, ওই বিবেক সালাউদ্দিন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন এবং হাসিনার বিচার ব্যবস্থার শাস্তির আওতার মধ্যেও আনলেন। সব পার্লামেন্টের বিলের মধ্যে এসছে, বিলটা তো উত্থাপিত হয়েছে, তাতেও ভারত চটেছে। আজকে মানব জমিনে যে খবরটা বেরিয়েছে সেটা একেবারে ড্যামেজিং খবর। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের দেশেও হয়, প্রধানমন্ত্রী একটা প্রেস উইং থাকে, যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রেস উইং থাকে। সমস্ত প্রয়োজনীয় দেশ বিদেশের সমস্ত প্রয়োজনীয় খবর যেগুলো বেরোচ্ছে ডিপার্টমেন্টাল মন্ত্রীদের কাছে যায় ফাইল করে, এবং প্রধানমন্ত্রীর কাছে উল্লেখযোগ্য খবরগুলো যায় যেগুলো ভারতের স্বার্থ নিহিত রয়েছে। এই মানব জমিনের যে পত্রিকার যে কলম, তার অনুবাদ ও আক্ষরিক অনুবাদ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি তিনি জানিয়েছেন রণধীর জয়সওয়ালকে যে সময় মতো গ্রিন সিগন্যাল দিলে আপনি এর একটা কড়া জবাব দেবেন। গ্রিন সিগন্যাল দিলে, প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলে, তার মানে 180 ডিগ্রি ঘুরে গেছে কিন্তু ভারত। তারেক রহমান, আপনি বুঝতে পারছেন না, আপনি এখনই কিছু বুঝবেন না। ভারত একদিনে কিছু করে না। আপনি যে প্রচেষ্টাটা করছেন না, আওয়ামী লীগের মানুষের মন থেকে শেখ হাসিনাকে মুছে ফেলার যে অপচেষ্টা আপনার, আওয়ামী লীগকে দেশ থেকে ভুলিয়ে দেওয়ার যে অপচেষ্টা আপনার, হাসিনাকে ভুলিয়ে দেওয়ার যে অপচেষ্টা আপনার, এবং ভারতের সঙ্গে হাসিনার একটা দূরত্ব সৃষ্টি করার অপচেষ্টা আপনার, সব কথা কিন্তু আপনার ওই পশ্চাৎ দেশে খুঁজে, এরকম কাগজের রোল গুঁজে আপনার পশ্চাৎ দেশে ঢুকিয়ে দেওয়া হবে। একদিনে ভারত করবে না, ভারত সময় নেবে। ট্রাম্পের মতো ব্যক্তিকে, পাগলকে পায়ে ধরতে সময় নিয়েছে। অনেক অপমান ট্রাম্প করেছে। প্রধানমন্ত্রী মোদী কিন্তু একটা কথা বলেননি, উনি নীরবে কাজ করে যান। উনি একটা মুখে কথা শুনবেন না ওনার। যখন কাজটা হয়ে যায় তখন লোকে বোঝে যে ডান্ডার বাড়িটা কেমন পড়েছে। আপনি তো হলেন গিয়ে চুনো পুঁটি, আপনি হলেন চুনো পুঁটি। আপনি আপনার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন শেখ হাসিনাকে হস্তান্তরের ব্যাপারে কথা বলতে, উপযুক্ত জবাবটা পেয়েছেন? আপনাদের মনে থাকতে পারে দর্শক, এর আগে ওই আপনাদের ইউনুস মিয়া, তিনি অনেক কষ্টে একবার দেখা করেছেন। দেখা করে তিনি প্রথম প্রস্তাবটা দিয়েছিলেন শেখ হাসিনার প্রত্যার্পণ। সঙ্গে সঙ্গে মোদিজি ওনাকে বলেছিলেন ইসকো ছড়িয়ে আগে বলিয়ে, হাসিনার ব্যাপারটা ছড়িয়ে আগে বলিয়ে। সেই একই ভুল আবার একটুখানি খেলতে গিয়ে খলিলুর রহমান লিঙ্গি খেয়ে পড়ে গেছেন। তারপরের থেকে আলোচনা একদম পুরো ভেস্তে গেছে, কিচ্ছু পায়নি। এখন বড় বড় কথা বলছেন। আমরা গঙ্গা চুক্তি নিয়ে আমি এই সমস্ত কথা বলেছি, সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ। আপনি ভারতকে শর্ত দেবেন? বাংলাদেশ ভারতকে শর্ত দেবে? সে জায়গায় বাংলাদেশ আছে? আপনারা আছেন? বাংলাদেশকে সেই জায়গায় রেখেছেন? শর্ত দেওয়ার জায়গায় যিনি ছিলেন তিনি হচ্ছেন শেখ হাসিনা, যিনি ভারতের সঙ্গে বন্ধুত্ব করে বাংলাদেশকে একটা উচ্চতায় পৌঁছে নিয়ে গিয়েছিলেন।
আরো যদি এই 2 বছর যে আপনারা দেশটাকে ধ্বংস করলেন, যদি উনি থাকতেন দেশটার আরো উন্নতি হতো। আপনারা কি করলেন? আমি কিন্তু মানে সেই সময় কিন্তু যখন ওই 5 তারিখে যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু 8-10 তারিখ নাগাদ একটা ভিডিও করেছিলাম। দেখবেন 8 কিংবা 10-এ আপনারা আগস্টে 2024-এ আপনারা পাবেন যে এই যে বাইরে থেকে লোকজন ঢুকেছে সব সেনাবাহিনীর এতে ঢুকেছে, মদতে ঢুকেছে, এবং ওয়াকারুজ্জামান এর মধ্যে পুরোপুরি জড়িত। তিনি জামাতের সঙ্গে হাত মিলিয়ে এই কাণ্ডটি করেছেন। গেটের পর গেট তিনি খুলে দিয়েছেন। অবশ্য শেখ হাসিনাকে উনি বরাবর বলে দিয়েছেন, বলে এসেছেন যে সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না প্রাইম মিনিস্টার, আমি সব দেখে নেব। ওনাকে ভুল বুঝিয়ে আপনি রেখে দিয়েছিলেন। আজকে সব আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তখন মানুষ বিশ্বাস করেনি আমার কথা, এখন মানুষ কিন্তু বিশ্বাস করছে, কারণ আস্তে আস্তে এগুলো প্রকাশ পাচ্ছে। আজকে আমি যেটা বললাম যে আপনার ওই কাগজ, 10 পয়েন্টের কাগজ আমি নিজে দেখাবো, সময় আসুক নিজে দেখাবো, স্ক্যান করে করে তুলে দেবো। দরকার ছবি ঝাপসা হবে, অন্য ক্যামেরায় আমি করব, আমার ছবি ঝাপসা হোক, কাগজ যেন স্পষ্ট, আর আপনাদের সই যেমন তারেক রহমানের সই, খলিলুর রহমানের সই যেন স্পষ্ট দেখা যায়। আমি বড় করে 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 দেখাবো, আপনাদের মান ইজ্জত সমস্ত ধুলোয় মিশিয়ে দেবো। ভারতের সঙ্গে পাঙ্গা নেন আপনারা, চোখে চোখ রেখে কথা বলবেন। আওয়ামী লীগের কোমর ভাঙার চেষ্টা করছেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করছেন। ভাসানী নিয়ে যা কীর্তি আপনি করেছেন, তারপরে তো আপনার মুখ দেখানোর জায়গা নেই। আপনি অতিশয় নির্লজ্জ মানুষ, যার জন্য আগাপাস্তলা সেনাবাহিনী আপনাকে ঠেঙিয়েছিল উলঙ্গ করে। আপনি এখন ব্যক্তিগত এজেন্ডা আপনি পূরণ করছেন। আপনার যে সমস্ত শত্রু তাদেরকে ধরার চেষ্টা করছেন। দেশ যায় ভাঁড়বে, দেশে তেল নেই, দেশে বিদ্যুৎ নেই, মূল্যবৃদ্ধি নেই, এই অবস্থা। ভারতের সঙ্গে কোথায় এসে আপনারা বলবেন যে নেপালের থেকে আমরা বিদ্যুৎ আনবো, আপনারা একটু জমির ব্যবস্থা করে দিন, আপনারা খুঁটিগুলো ব্যবহার করার সুযোগ করে দিন, যেগুলো আপনারা বন্ধ করে দিয়েছেন। বলতেন বিদ্যুৎটা ব্যবস্থা হতো, এসে বলতেন আমরা অসহায়, আমাদের চাল ডাল পণ্য আমরা আমাদেরকে দিন, আমাদের একটা ক্রেডিট লাইন দিন। তারা শুরুতেই চেয়ে বসলেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ। শেখ হাসিনাকে জীবনে হাতে পাবেন না, আপনারা তো পাবেনই না। শেখ হাসিনা নিশ্চয়ই ফিরবেন, এবং যেদিনকে ফিরবেন আপনাদেরকে আমরা বলবো, আপনাদেরকে চুন চুনকে মারনে গেলিয়ে কেউ বাদ যাবেন না, চুন চুনকে মারেঙ্গে। উনি যদি না মারেন ভারত মারবে, চুন চুনকে মারবে। আপনাদের শয়তানির না আগা 5 তলা সমস্ত চামড়া ছাড়ানো হবে। আজ অনেক কটু কথা বললাম দর্শক, কিন্তু না বলে উপায় ছিল না। এই মানব জমিনকে দিয়ে যে রিপোর্টটি করিয়েছে, সেই রিপোর্টটি দেখার পর প্রধানমন্ত্রী চুপ করে আছেন, তিনি যা করার ভেতরে ভেতরে করবেন। কিন্তু রণদীপ জয়সওয়াল যেদিনকে সবুজ সিগন্যাল পাবে, সেদিনকে একটা জবরদস্ত উত্তর দেবেন। সেই উত্তরের অপেক্ষায় থাকুন যে ভারত বা শেখ হাসিনাকে কাতার পাঠাচ্ছে কিনা। আসলে এই নিউজটা আজকে 2-3 দিন যাবত খুব হট কেকের মতো ঘুরছে। আমাদের ট্যাবলেট পত্রিকা মানব জমিন ওনারা একটা নিউজ করেছেন যে ওনাদের কাছে সূত্রের খবর যে ভারত শেখ হাসিনাকে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দিয়েছিলেন এবং কাতার চলে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা রাজি হয় নাই। ভাইরে, আমার একটা কথা একটু বলেন, আপনার বাড়িতে একজন লোক আসছে, সেই লোক 2 দিন বা 4 দিন ছিল, এরপর আপনি চাইলেন যে সেই লোক যাতে চলে যায়, আপনি তারা বললেন যে ভাই আপনি আমার দেশ থেকে চলে যান, মানে আমার বাসা থেকে চলে যান। এরপরও কি এই লোক আপনার বাসায় থাকতে পারবে? আপনি যদি কাউকে আপনার বাসায় আশ্রয় না দেন, থাকতে না দেন, সে কি আপনার বাসায় থাকার ক্ষমতা আছে?
নাকি নাই? এখন যেই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিমানে করে নিয়ে ভারতে রাখা হইল, সেই শেখ হাসিনাকে এমন কোনো ক্ষমতা আছে যে ভারত না চাইলেও ওনার দেশে থাকতে পারবে? কাক দেখছেন না? কাক যেমন যে সাবান নিয়ে যায়, ছো মাইরা সাবান নিয়ে জায়গা, ঠিক তেমনই তো করবে ভারত। আপনি যাবেন না আমার দেশ থেকে, আপনার বানলাম, হ্যান্ডকাপ লাগাইলাম, বাংলাদেশে পাঠাই দিব। কথাটা এরকম না? শেখ হাসিনা কি যুদ্ধ করবে ভারতের সাথে যেন আমি যেতাম না, আমরা রাখতে হইব, আমার জায়গা দিতে হইব, এই দেশ আমার? এরকম তো না। তাইলে এই কথাটা কোত্থেকে আসে যে ভারত ওনারে কাতার চলে যাইতে কইছে আর উনি কাতার যাইতে রাজি হয়নি, আবার কাতার নিয়ে যাইতে রাজি হয়েছে? এখন ওনাদের কাছে, কার কাছে? এই মানব জমিনের কাছে খবর আছে। আচ্ছা, মানব জমিনের কাউকে যদি আপনারা চিনেন, একটু জিজ্ঞেস করেন তো বাংলাদেশের তেল আসলে কতটুকু আছে, এইটার খবর ওনার কাছে আছে কিনা? মানব জমিনের যে সম্পাদক, সাংবাদিক যারা এই নিউজ করছেন, তাদের ভাতের ঘরে ভাতের পাতিলের চাইল আছে কিনা, এটার খবর আছে কিনা? তাদের বৌমাইয়ারা কার কার লগে যায় আকাম করছিল অতীতে বা এখন, সেই খবর ওনাদের কাছে আছে কিনা? নাই। ওনাদের অবস্থা রয়েছে ঠিক আমেরিকার মতো। যেমন আমেরিকা ইরাকে পারমাণবিক অস্ত্র আছে এইটা জানতো, কিন্তু ওই যে ওনাদের টুইন টাওয়ারে হামলা হইবে সেইটার গোয়েন্দা তথ্য ওনারা জানতো না। এসব গাঁজাখুরি গল্প লেখা লাভ কি? দেখেন আপনারা, ভারত সরকার শেখ হাসিনাকে নেওয়ার পরে বলছিল যে শেখ হাসিনা আমাদের এখানে থাকবে। বিক্রম মিশ্রি থেকে শুরু করে জয়শঙ্কর পর্যন্ত গত ডিসেম্বরও বিভিন্ন জায়গায় বলছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন। জয়শঙ্কর তো স্কুলের একটা প্রোগ্রামে বলছেন ওনার ভারতে যে শেখ হাসিনা যতদিন চাইবেন ততদিন আমার দেশে থাকবে, আমরা মানা করব না। বাংলাদেশ এমন কোন তীর মাইরা ফেলাইছে যে বাংলাদেশের ডরে থরথর করে কেঁপে ওনারা শেখ হাসিনাকে কাতার নিয়ে পাঠিয়ে দিতে যাচ্ছেন। ভারত যেখানে আপনার চায়নারে ভয় পায় না, চায়নার মতন এরকম একটা পরাশক্তি, যেটা ভারত চায়নার 10 ভাগের 1 ভাগও না, 10 ভাগের 1 ভাগও না। ভারত পাকিস্তানের বস হইতে পারে, কিন্তু চায়নার বস হইতে পারবে না। চায়না ওই রকম শক্তিশালী। সে চায়নার একজন লোক, এই যে দালাই লামা, ওকে ভারত পুরো নিরাপত্তা দিয়ে ভারত দেশে রেখে পৃথিবীর বিভিন্ন দেশের ঘুরা বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই ভারত বুঝি বাংলাদেশের প্রতি এমন ভয় পাইয়া গেল যে এরা কইল আর উনি কাতার পাঠাই দিছে। আর ভারত কি জানে না একটা জিনিস? তো ভারত তো ভালো করে বুঝে যে যেখানে বাংলাদেশের 10% 15% লোক ভারত বিদ্বেষী আছে, মৌলবাদ, এরপর আছে বিএনপি, ওরাও মোটামুটি মৌলবাদ। তো আপনি ধরি যে সরাসরি আমরা যদি ধরি যে ঠিক আছে যে 50% লোক বাংলাদেশের ভারত বিরোধী, আর বাকি 50% লোক কিন্তু ভারত বিরোধী না। কিন্তু আপনি যখন আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে এগুলো করবেন, তখন সেই 50% থেকে আরো 40% আপনার বিরোধী হবে। সুতরাং 90% বিরোধিতার সামাল ভারতের দেওয়া সম্ভব না, ভারত এগুলো জানে। আর ভারত কি জানে না যে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে যদি ওনারা অপছন্দ করেন, ওদের বিরুদ্ধে লাইগা যান, তাইলে কি হবে? বাংলাদেশে ওনারা মৌলবাদের উত্থান করবেন, যেটা ওনার ঠেকাইতে পারবেন না। পাকিস্তান তো বসেই আছে আসার জন্য, নাকি? ঠিক নয় কি? তাহলে এখন এই যে গাঁজাখড়ি গল্প, আর এইটা নিয়ে এখন প্রচুর টকশো হইতেছে, হ্যাঁ ভারত কি পাঠিয়ে দিচ্ছে কিনা, কাতারে পাঠিয়ে দিচ্ছে। আরে শেখ হাসিনা কাতার তো যাবেই না, কোন আরব বিশ্বে তো উনি যাবে না। উনি কেন যাবে আরব বিশ্বে? আরব বিশ্বে উনি তো যাওয়ার দরকার নেই, উনি পাশাপাশি আছে। আমাদের যে সরকার গঠিত হয়েছিল, যুদ্ধকালীন সরকার, সেই সরকার কোথায়? সেটাও ভারতে বসেই গঠিত হয়েছিল। সবকিছু মিলে আপনি সব চিন্তা করেন, এদের এমন একটা কথা এইসব পত্রিকার, কালকে এরা তো পারে না যে কালকেই শেখ হাসিনার ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির দড়ি ভারত ওইখানে লাগাই দিছে শেখ হাসিনার গলায়, আর বাংলাদেশ থেকে এরা টাইম নাই না এখানে ঝুলাই দিছে শাহবাগের মোড়ে। অবস্থাটা তো এরকম না? এগুলো হচ্ছে সব ফালতু কথা, যে ওই হয়েছে সেই হয়েছে, এগুলো কিছু না। মূলত ভারত এখন কেন কথা বলতেছে না? কলকাতা মানে পশ্চিমবঙ্গের বিশাল একটা ইলেকশন চলতেছে, এই ইলেকশনের উপর নির্ভর করে অনেক কিছু। সুতরাং এই ইলেকশন নিয়ে এখন সবাই ব্যস্ত। সুতরাং এইসব বাংলাদেশের এইসব রাজনীতি নিয়ে কথা বলার মতন ভারতের কোনো টাইম নাই, যার কারণে বলতেছে না। ওদের ইলেকশন শেষ হইতে দেন, ইলেকশনটা শেষ হোক, এর 10-15 দিন পরে যায় বুঝবেন যে কি কি হইতেছে কি কি হইতেছে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল্লা সাথে আরো 3-4 জন, ওনারা যায় ভারতের সকলের সাথে দেখা করছে, এমনকি তেল মন্ত্রীর সাথেও দেখা করছে, জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথেও দেখা করছে। বাংলাদেশ নিজেই বাঁচতেছে না,
কিন্তু এইখানে এসে বলে যে আমরা শেখ হাসিনার ব্যাপারে কথা বলেছি, ওই বলেছি, সেই বলেছি, হ্যান করেছি, ত্যান করেছি, আমরা প্রচুর হুমকি দিয়েছি, ভারত অলরেডি পেশাব করা শুরু করে দিয়েছে, পাম্পা সহ কাজ হচ্ছে না। ঘটনাটা এমন না, জিও পলিটিক্সের ঘটনাটা এমন না। আর ভারত তার আশপাশের জিও পলিটিক্স খুব ভালো বুঝে, ওরা খুব ভালো জানে কাকে কোথায় দিয়ে কি কাজ করবে, এটা ভারত ভালো করেই জানে, এটাতে আপনার কোনো দ্বিমত হওয়ার কারণ নেই। সুতরাং ভারত জানে কখন কথা বলতে হবে, কারণ ভারতের যারা আছে তারা আমার আপনার মতো না, চাইলাম আইলাম আর কয়া দিলাম এরকম না। সুতরাং এই যে মানব জমিন বা অন্যান্য পত্রিকা যা নিউজ করতেছে, এগুলো আছে একেবারে ওনাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আছে, কিন্তু আর কারো কাছে নাই পৃথিবীতে, ওনারাই একমাত্র মাস্টার মাইন্ড, ওনারাই জেনে গেছেন, সব ভুয়া কথা। সুতরাং ইলেকশনটা হয়ে যেতে দেন, দেখতে থাকেন কি কি হয়, সে পর্যন্ত সবাই একটু চোখ কান খোলা রাখেন। ইসলামাবাদের আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরান আমেরিকার সংঘাত নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার সহসাই কোনো সমাধান দেখছেন না আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে হরমুজ প্রণালীতে যে অস্বাভাবিক নৌ অবরোধ শুরু করেছেন, তাতে যুক্তরাষ্ট্র যে পিছু হটবে সে ইঙ্গিত মিলছে না। ক্ষণে ক্ষণে মতিগতি পাল্টানো ট্রাম্প যদিও নতুন করে বলেছেন খুব শিগগিরই এই যুদ্ধ শেষ হচ্ছে, কিন্তু ট্রাম্পের এই কথার উপর আস্থা নেই কারোরই। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরও বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আবার বিশেষজ্ঞরা ট্রাম্পের মধ্যে এক অজানা শঙ্কা দেখতে পাচ্ছেন, যখন ট্রাম্প ইরানকে অস্ত্র না দিতে তার চিরশত্রু চীনকে চিঠি দিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন এই যুদ্ধ এখন আর ইরান আমেরিকার যুদ্ধে নেই, বরং এটি বিশ্বের জন্য পরিণত হয়েছে ভয়াবহ গেম অফ চিকেনে, যেখান থেকে কোনো পক্ষই সরে আসবে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি সত্যি হয় তাহলে এর পরিণতির বড় শিকার হবে বাংলাদেশের মতো দেশগুলো, যারা মূলত তেল ও জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল। যদিও বাংলাদেশ সরকার দাবি করছে সমস্যা এখনো নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু প্রশ্ন হলো হরমুজ প্রণালীর এই অচলাবস্থা যদি চলতে থাকে তাহলে এভাবে আর কতদিন পরিস্থিতি সামাল দেওয়া যাবে, যেখানে এরই মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে বড় টান পড়েছে। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। প্রতিশোধ নিতে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে এমন কয়েকটি দেশে হামলা চালায়। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব সহ কয়েকটি দেশে চালানো হামলায় নিশানা ছিল বিমানবন্দর, দূতাবাস, জ্বালানি স্থাপনা, মার্কিন দূতাবাস। যুদ্ধে ইরান হারায় তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আলী লারিজানির মতো নেতাদের। তবে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। 1 মাসের বেশি সময় ধরে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হলে 2 সপ্তাহের যুদ্ধবিরতি আসে উভয় পক্ষ। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 21 ঘন্টার ম্যারাথন বৈঠক করেও ইরান ও মার্কিন প্রতিনিধিরা চুক্তি করতে ব্যর্থ হন। হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটেনি, এরপরে ইরানের বন্দর অবরোধের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট, যা ইতিমধ্যে শুরু হয়েছে। তবে ট্রাম্পের অবরোধের মধ্যেও বেশ কয়েকটি জাহাজ ইরানের বন্দর পেরিয়ে গেছে। ট্রাম্পের এই অবরোধে পিছিয়ে যায়নি ইরান, উল্টো বিজ্ঞপ্তি দিয়ে বলেছে তারা কি করতে পারে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরও বাণিজ্য পথ বন্ধ করে দিবে ইরান। প্রশ্ন হলো, বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথগুলো বন্ধ করে দেওয়ার আদৌ কোনো সক্ষমতা ইরানের আছে কিনা? এর সরাসরি উত্তর হলো হ্যাঁ, ইরান ও তার মিত্র বাহিনীগুলোর এই ক্ষমতা আছে। ইরান এটি করবে পূর্ণাঙ্গ সামরিক নিয়ন্ত্রণের মাধ্যমে নয়, বরং এর চেয়ে অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে তারা এই পথগুলো অচল করে দিতে পারে। পারস্য উপসাগরের সাথে আছে হরমুজ প্রণালীর সংযোগ। এর মধ্যে ট্রাম্প সহ বিশ্বের বড় বড় নেতার ঘুম হারাম করে দিয়েছে ইরান। এই এক হরমুজ প্রণালীতে বিশ্বের 20% জ্বালানি সরবরাহের এই সমুদ্র পথটিতে ইরান কয়েক হাজার অত্যাধুনিক মাইন মজুত রেখেছে। আবার উপকূলীয় মোবাইল লঞ্চার থেকে ছোড়া নূর বা পার্সিয়ান গালফ ব্যালিস্টিক মিসাইল দিয়ে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা তাদের জন্য সহজ। IRGC এর শত শত ছোট ছোট স্পিডবোট একসাথে বড় জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে অচল করে দিতে পারে। দ্বিতীয় পথটি হলো লোহিত সাগর ও বাব আল মান্দাব। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগকারী সংক্ষিপ্তময় পথ, যাকে বলা হয় সুয়েজ খালের প্রবেশদ্বার। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 12% চলে এই পথ দিয়ে।
দর্শক, একথা সত্যি, লোহিত সাগরে ইরানের সরাসরি উপস্থিতি কম, কিন্তু এই পথটি নিয়ন্ত্রণ করে ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা। ইরান হুতিদের মিসাইল এবং আত্মঘাতী ড্রোন সরবরাহ করে, যা দিয়ে তারা লোহিত সাগরে ইসরায়েল বা মার্কিন সংশ্লিষ্ট জাহাজগুলোতে সফলভাবে হামলা চালিয়ে আসছে। সবশেষ পথ হলো ওমান সাগর। এটি ভারত মহাসাগরের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। হরমুজ প্রণালী কোনোভাবে অবরুদ্ধ হলে বিকল্প হিসেবে ওমান সাগরের উপকূলীয় পাইপলাইনগুলো, যেমন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পাইপলাইন, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই পথে সম্প্রতি ইরান স্যাটেলাইট স্পোফিং এবং জিএনএসএস জ্যামিং এর মাধ্যমে জাহাজের নেভিগেশন সিস্টেম গোলযোগ করার কৌশল ইরান ব্যবহার করছে। ইরানের প্রথম হুমকির পর ডোনাল্ড ট্রাম্প আবারও নড়ে চড়ে বসেছেন, দিয়েছেন নতুন বাণী। ঘন্টায় ঘন্টায় ইরানকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ঘোষণা দানকারী ট্রাম্প 15 এপ্রিল বলেছেন, শিগগিরই শেষ হতে চলেছে ইরান যুদ্ধ। তবে বিশ্লেষকরা ট্রাম্পের এমন বাণীতে কমই আসার কথা শোনাতে পারছেন। উল্টো তারা বলছেন, পাকিস্তানের ইসলামাবাদে যে কারণে আলোচনা ভেস্তে গেছে আর এই যুদ্ধের কারণে এখন যেভাবে চীন ও রাশিয়া ফ্রন্ট ফুটে চলে এসেছে, তাতে এই যুদ্ধ সহসা শেষ হওয়ার লক্ষণ খুব কম। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন রূপ নিয়েছে গেম অফ চিকেনে, আর এই গেমে এগিয়ে আছে ইরান, তেমনটাই মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন হলো, গেম অফ চিকেন কি? এর কারণে আতঙ্কিত হওয়ার কি কিছু আছে? গেম অফ চিকেন হলো এমন এক পরিস্থিতি যেখানে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষের দিকে এগিয়ে যাবে, কেউ আগে পিছু হটতে বা হার মানতে চায় না। যে পক্ষ আগে সরে যায় সে চিকেন বা কাপুরুষ হিসেবে গণ্য হয় এবং সবাই তাকে পরাজিত হিসেবেই দেখে। আগেরবারের যুদ্ধের চেয়ে এই 2026-এর যুদ্ধ ভিন্ন, কারণ এটি কেবল একটি ভৌগোলিক যুদ্ধ নয়, বরং এটি একটি লজিস্টিক চেকপয়েন্ট যুদ্ধ। হরমুজ প্রণালী আর বিশ্বব্যাপী তেলের সংকটের কারণে এটি এখন হয়ে গেছে অর্থনৈতিক লাভ ক্ষতির যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্থনৈতিক গেম অফ চিকেন শুরু হয়েছে। তার ব্যাখ্যায় বিশ্লেষকরা বলছেন, এটি এক ধরনের পারস্পরিক অর্থনৈতিক ক্ষতি। ট্রাম্প ইরানের বন্দরগুলোর উপর যে অবরোধ দিয়েছে, সেটি এমন দুটি বিষয়ের সামনে আনতে পারে যেগুলো আমেরিকার মানুষকে আরো খেপাতে পারে। এর মধ্যে একটি হলো গ্যাসের দাম আরো বৃদ্ধি, অন্যটি হলো সেনা হতাহতের সংখ্যা বাড়া। অবশ্য ট্রাম্প বাজি ধরছেন ইরান শেষ পর্যন্ত পিছু হটবে। তবে বিশ্লেষকদের মতে অতীতে কঠোর অর্থনৈতিক চাপ সহ্য করার অভিজ্ঞতা থাকায় ইরান সহজে নতি স্বীকার করবে এমন কোনো স্পষ্ট ইঙ্গিত নেই, বরং আয়াতুল্লাহ খামেনিকে শেষ করে ট্রাম্প ভুলই করেছে। কারণ আমেরিকা আর ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো। খামেনির পর মসনদে এসেছেন তার ছেলে মোস্তফা খামেনি, তাতে ফল হয়েছে একেবারেই উল্টো। ট্রাম্প ভেবেছিলেন খামেনির পতনে এমন এক নেতৃত্ব তৈরি হবে যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের কাছে নতি স্বীকার করবে, কিন্তু নতুন নেতারা আরো বেশি চরমপন্থী। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার ইরান ডেস্কের সাবেক প্রধান ড্যানি সিটিরোভিচ বলেছেন, যুদ্ধ শাসন ব্যবস্থা বদলে দিয়েছে, তবে তা ইতিবাচকভাবে নয়। তার মতে সেখানে এমন এক বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে যা যুদ্ধের আগের অবস্থার চেয়েও অনেক বেশি খারাপ। ইরানের নতুন নেতাদের এই ভাঙাবো তবু মচকাবো না এমন কৌশল ট্রাম্পের বিপদ বাড়িয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বিষয়ক সাবেক বিশ্লেষক হ্যালিমা ক্রাফট বলেছেন, তেলের বাজারে এই গেম অফ চিকেন ক্রমে তীব্র হচ্ছে। কোনো পক্ষই এখন লড়াই থেকে সরে আসবে না, আর এর মুখোমুখি অবস্থান এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই ঝুঁকি বাড়াচ্ছে, কিন্তু কেউই সরে দাঁড়ানোর লক্ষণ দেখাচ্ছে না, যা পরিস্থিতিকে আরো অনিশ্চিত ও বিপজ্জনক করে তুলেছে। বিশ্বের তেলের বাজারে ইতিমধ্যে যে অস্থিরতা দেখা গেছে, তাতে বোঝা গেছে ট্রাম্পের নতুন অবরোধ দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি কতটা জটিল হতে পারে। সোমবার অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ 8% পর্যন্ত বেড়েছে, তাতে গ্যাসের দাম আরো বাড়তে পারে। ইতিমধ্যে 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে গ্যাসের দাম। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ থাকা মার্কিন নাগরিকরা বিক্ষোভ করে বুঝিয়ে দিয়েছেন তারা জীবনযাপনের ব্যয় বাড়ার যন্ত্রণা মেনে নেবেন না। এখানে একটি প্রশ্ন, ইরান কতদিন ট্রাম্প আর নেতানিয়াহুর বিরুদ্ধে এমন সমানে সমান লড়তে পারবে? পণ্য বাণিজ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের জ্যেষ্ঠ বিশ্লেষক ইউহানেস ল্যাবেলের মতে, ভাসমান মজুত ও সরবরাহ পর্যায়ে থাকায় কার্গো সহ সমুদ্রে থাকা ইরানের মোট তেলের পরিমাণ এই সপ্তাহে প্রায় 19 কোটি ব্যারেলে পৌঁছেছে। সেজন্য মার্কিন এই অবরোধ তেমন কিছু করতে পারবে না। তার মতে সময় আসলে এখন ইরানের পক্ষে। বাহরাইনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি স্টাডিজের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক সিনিয়র ফেলো হাসান আল হাসান বলেছেন, অতীতে নিষেধাজ্ঞা এড়াতে ইরান বিভিন্ন কৌশল উদ্ভাবন করেছে। ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে রপ্তানি ও পাকিস্তানি হয়ে জ্বালানি পাচার।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসির সিনিয়র রিসার্চ স্কলার ক্যারেন ইয়াং বলেছেন, মার্কিন নৌবাহিনী যত সময় অবরোধ চালিয়ে যাবে তার চাইতে বেশি সময় ইরান টিকে থাকতে পারবে। তার মানে ইরান সরে আসবে না। আর বিশ্বের সর্বোচ্চ সামরিক ক্ষমতার অধিকারী আমেরিকা আর ইসরায়েল তো এত সহজে পিছু হটবে না, এমন কোনো সুযোগ দিবে না যাতে সারা বিশ্বের মানুষ বলতে পারে মার্কিনীদের দম্ভ চূর্ণ হয়েছে। ফলাফল, একদিকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করবে আর আমেরিকা অবরোধের নামে আরো ব্লক করতে চাইবে ইরানকে। প্রতিশোধ নিবে ইরানও। তেহরান আঞ্চলিক জ্বালানি স্থাপনায় হামলা বাড়াতে পারে। এছাড়া ইরানের মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠীও ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়ারা আরো বিস্তৃত আকারে সংঘাতে জড়াতে পারে। তারা ইতিমধ্যে লোহিত সাগরের জাহাজে হামলা ও কার্যত সৌদি আরবে পাইপলাইনে আঘাত হানার মতো পদক্ষেপ নিয়েছে। আরো যুদ্ধ, আরো অবরোধ, সংকটে পড়বে বাংলাদেশের মতো দেশগুলো যারা মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার মাইল দূরে আছে। বাংলাদেশের সরকারি সংস্থাগুলো যদিও দাবি করছে আপাতত সংকট বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি, যদিও 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় গত 2 মাসে বাংলাদেশে অপরিশোধিত তেলের কোনো নতুন চালান আসেনি, যার কারণে প্রায় বন্ধ দেশটির একমাত্র রিফাইনারি প্রতিষ্ঠান। মজুদ ফুরিয়ে এখন ট্যাঙ্কের তলানিতে জমে থাকা অবশিষ্টাংশ বা ডেড স্টক দিয়ে সীমিত আকারে উৎপাদন চলছে ইস্টার্ন রিফাইনারিতে। সাধারণত প্রতি মাসে 1 থেকে 2টি কার্গো অপরিশোধিত তেল আমদানি করা হয়, বাকি চাহিদা পরিশোধিত তেল আমদানির মাধ্যমে মেটানো হয়। সরকারি হিসেবে বুধবার পর্যন্ত বাংলাদেশে 1,13,085 টন ডিজেল, 31,821 টন অকটেন, 18,021 টন পেট্রোল এবং 77,546 টন ফার্নেস অয়েল মজুদ রয়েছে। বিবিসি বাংলার এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে ডিজেলের গড় চাহিদা 12,000 মেট্রিক টনের মতো। সে হিসেবে মজুদ থাকা ডিজেল দিয়ে চলবে সর্বোচ্চ 10 দিন। তবে আসার কথা হলো, এর মধ্যে যে 2টি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে তার মধ্যে একটি ডিজেলের। তেলের সংকটের কারণে সেচ, বিদ্যুৎ সবকিছুরই সমস্যা হচ্ছে, সাথে যোগ হয়েছে সরকারকে দিতে হচ্ছে ভর্তুকি। টান পড়েছে সরকারি কোষাগারে। এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের কাছে বাংলাদেশের জন্য $2 বিলিয়ন সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 15 এপ্রিল দুপুরে সংসদ সচিবালয় দপ্তর থেকে এশিয়া জিরো এমিশন কমিউনিস্ট প্লাসের এক অনলাইন সম্মেলনে অংশ নিয়ে এই সহায়তা চান তিনি। অবস্থা এমন, বাংলাদেশের মতো দেশগুলোর জন্য মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ জ্বালানি সংকটকে প্রতিরক্ষার সংকট না বানিয়ে ফেলে সেই